সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্রদীপ কুমার মণ্ডল। তো তোমরা ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আজকের ক্লাসটি কিসের উপর হতে যাচ্ছে। তো চলো ধীরে ধীরে শুরু করি। তো ধরো তোমরা তোমরা যারা আমার কাছে নিয়মিত পড়তে আসো প্রতিদিন, তো আমার বাসার ধারে একটি রাস্তা, যে রাস্তা দিয়ে তোমরা যাতায়াত করো, সেই রাস্তা বরাবর মনে করো আমার বাসার সামনে একটি গাছ আছে, এই গাছটা। তো এই গাছ থেকে তোমাদের একজন বন্ধুর বাড়ি এখান থেকে ধরো 500 মিটার দূরে, এই রাস্তা বরাবর। তো আমাদের যে কোনো একটা বিন্দুর অবস্থান, যে কোনো একটা বস্তুর বা যে কোনো একটা অবজেক্টের অবস্থান নির্ণয় করতে হয় একটা মূল বিন্দু বা প্রসঙ্গ বিন্দু বা অরিজিনের সাপেক্ষে। তো ধরে নাও সেই গাছটা হলো আমাদের অরিজিন, প্রসঙ্গ বস্তু, বা এইটা হচ্ছে আমাদের অরিজিন বা মূল বিন্দু। তো এর সাপেক্ষে আমি বললাম যে এই গাছ থেকে, এই যে রাস্তার ধারে গাছ আছে, এই রাস্তার ধারে গাছ থেকে, অর্থাৎ এই রাস্তা দিয়ে গেলে তোমরা 500 মিটার দূরে তোমার ওই বন্ধুর বাড়িটিকে পাবা। তাহলে এই দূরত্বটা কত হলো? 500 মিটার। 500 মিটার দূরে তুমি তোমার বন্ধুর বাড়িকে পাবা। তাহলে তুমি এই রাস্তা বরাবর যদি এখন 500 মিটার দূরত্ব অতিক্রম করো, তাহলে এক্স্যাক্টলি তুমি তোমার বন্ধুর বাড়িটি পেয়ে যাচ্ছ, তোমার বন্ধুর বাড়িতে তুমি বুঝতে পারছো, পেয়ে যাচ্ছ। কিন্তু ব্যাপারটা এরকম সব সময় নয় যে এই একটা মাত্র রেখার সাহায্যেই কোনো একটা বস্তুর অবস্থান বা কোনো একটা অবজেক্টের অবস্থান আমরা সবসময় যে নির্ণয় করতে পারবো, সঠিকভাবে ব্যাখ্যা করতে পারবো যথাযথভাবে, ব্যাপারটা কিন্তু এরকম নয়। সব ক্ষেত্রে কিন্তু আমরা এই একটা রেখা দিয়ে ব্যাখ্যা করতে পারবো না। যখন আমরা একটা রেখা বরাবর, অর্থাৎ একটা রেখা দিয়ে কোনো একটি বস্তুর অবস্থান বা বিন্দুর অবস্থান নির্ণয় করছি, সেই বিষয়টাকে আমরা বলছি একমাত্রিক, একটা রেখা বরাবর, অর্থাৎ ওয়ান ডাইমেনশন। তো এখন তোমার বন্ধুর বাড়িটি যদি মনে করো এইখানে হয় বা এইখানে হয়, তাহলে কিন্তু দেখো, এখন যদি তোমাকে বলি এই যে রাস্তা বরাবর তুমি 500 মিটার দূরে গেলে তোমার যে বন্ধুর বাড়িকে পাচ্ছ, এখানে কিন্তু আর পাবা না। এখন এই রাস্তা বরাবর এখান থেকে আরেকটা রাস্তা চলে গেছে, এই রাস্তা বরাবর মনে করো যে আরও বাড়ি আছে, এখানে আরও বাড়ি আছে, বা এই রাস্তা, এখানে আরেকটা রাস্তা চলে গেছে এই বরাবর, তো সেই রাস্তায় আরও বাড়ি আছে, এরকম। তাহলে এখন তোমাকে যখন বলবো যে আমি 500 মিটার দূরে তোমার বন্ধুর বাড়ি পাবা, তাহলে 500 মিটার দূরে গিয়ে তুমি এই বাড়িটাকে পাচ্ছ। কিন্তু তোমার বন্ধুর বাড়িটা যদি এই যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, যদি মনে করো এই 2 নম্বর বাড়িটা হয় তোমার বন্ধুর বাড়ি, তাহলে এখন যদি তোমাকে আমি বলি যে 500 মিটার দূরে গিয়ে তোমার বন্ধুর বাড়ি পাবা, তাহলে কি তুমি সঠিকভাবে তার অবস্থান নির্ণয় করতে পারবা? 500 মিটার দূরে গিয়ে তুমি এখানে যায় দেখবে কোথায় বাড়ি, এই বাড়ি তো নয়। তাহলে এখন আমাকে বলে দিতে হবে 500 মিটার দূরে তুমি যখন এদিকে ওদিক বরাবর তাকাবা, তখন তুমি অনেক কয়টা বাড়ি দেখতে পাচ্ছ ওই রাস্তা বরাবর। তাহলে কোন বাড়িটা হবে? সেই জন্য তোমাকে বলে দিতে হবে যে 500 মিটার দূরে যাবা, তারপরে সেখান থেকে উপরের দিক বরাবর। দেখো, আমি এই রাস্তাটাকে যদি আমি ধরো এটা পূর্ব দিক দিই, এটা যদি পশ্চিম বলি, এটা দক্ষিণ বললাম, এটা হচ্ছে উত্তর বললাম। তো আমি বললাম পূর্ব পশ্চিম যে রাস্তাটা চলে গেছে গাছের গোড়া থেকে 500 মিটার দূরে যাবা, তারপরে তুমি দক্ষিণ দিক বরাবর ওই রাস্তা বরাবর যেতে থাকবা, এবং 2 নম্বর বাড়িটাই হচ্ছে তোমার বন্ধুর বাড়ি। তাহলে 2 নম্বর বাড়িতে আমরা পৌঁছার জন্য যতটুকু দূরত্ব যেতে হবে, সেই দূরত্বটা ধরে নিলাম। মনে করো যে এই দিক থেকে 1 2, এটা ধরে নাও, এটা 3 নম্বর, এটা হচ্ছে আমাদের 4 নম্বর। তো আমাদের এটা মনে করো 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর বাড়ি, এটা 2 নম্বর বাড়ি। তো 100-200 মিটার, এই 200 মিটার দূরে গিয়ে তাকে তুমি পাবা। তাহলে দেখো, এই ক্ষেত্রে কিন্তু তুমি আর একটা রেখা বরাবর গিয়ে তাকে পাচ্ছ না, তখন এই রেখা থেকে আবার আরেকটি রেখা বরাবর তোমাকে আরো 200 মিটার পথ অতিক্রম করতে হচ্ছে। এই যে একটা বস্তু বা একটা বিন্দুর অবস্থান, এটা যদি আমরা এখন বাড়ি না করে মনে করি যে একটা বিন্দুর অবস্থান, তাহলে এই যে একটা বিন্দুর বা বস্তুর অবস্থান যথাযথভাবে ব্যাখ্যা করার জন্য আমাকে 2টা রেখার সাপেক্ষে তার অবস্থান নির্ণয় করতে হচ্ছে, 2টা রেখা দিয়ে তাকে ব্যাখ্যা করতে হচ্ছে। একটা এই বরাবর রেখা,
একটা তার থেকে আর একটা লম্ব রেখা বরাবর আর একটা রেখা বরাবর পথ অতিক্রম করতে হচ্ছে। তাহলে এই যে ঘটনাটা, এই যে সিস্টেমটা একটা বিন্দু বস্তুর অবস্থান নির্ণয় করা, এই ঘটনাটা, এই বিষয়টা, এই ব্যবস্থাটা সর্বপ্রথম একজন বিখ্যাত ফরাসি গণিতবিদ রেনে দে কার্তে তিনি এই ব্যবস্থাটা প্রচলন করেন, তিনি এই ব্যবস্থাটার সূত্রপাত ঘটান। এই জন্যে তার এই ব্যবস্থাকে তার নাম অনুসারে কার্তেশীয়, এই যে তার নাম রেনে দে কার্তে, তার নাম অনুসারে এই ব্যবস্থাটাকে বলা হয় কার্তেশিয়ান সিস্টেম, কোঅর্ডিনেট সিস্টেম, স্থানাঙ্ক ব্যবস্থা, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। দেখো এই বিন্দুতে পৌঁছার জন্য ধরে নাও এই বিন্দুটা তোমার এ বিন্দু, তাহলে এই এ বিন্দুটাতে যেতে হলে আমাকে এই রাস্তা বরাবর 500 মিটার যেতে হচ্ছে, 500 মিটার যেতে হচ্ছে, তারপরে এইখান থেকে আমাকে 200 মিটার যেতে হচ্ছে। তাহলে এই সিস্টেমটা, এই দেখো আমাদের এই বোর্ডটা, হোয়াইট বোর্ডটা আমার, এটা একটা সমতল। তাহলে এই সমতলের একটা বিন্দুর বা একটা বস্তুর অবস্থান, প্রকৃতপক্ষে অবস্থান জানার জন্য আমার দুইটা রেখার সাপেক্ষে তার কিন্তু প্রকৃত অবস্থান জানা যাচ্ছে, দুইটা রেখার সাহায্য নিতে হচ্ছে। তাহলে এই যে দুইটা রেখা থেকে দূরত্ব আমরা হিসাব করছি, করে আমরা তাকে বুঝছি যে এই রেখা বরাবর আমি 500 মিটার গেলাম, এইখান থেকে আমি 200 মিটার যাচ্ছি। এই ধারণাটাই তিনি দিয়েছিলেন, তার নাম অনুসারে এই ব্যবস্থাটাকে বলা হচ্ছে, সিস্টেমটাকে বলা হচ্ছে কার্তেশীয় কোঅর্ডিনেট সিস্টেম। দেখো একটা বিন্দুর অবস্থান আমরা তাহলে কয়টা সংখ্যা দ্বারা আমরা বুঝতে পারছি, এখানে অবস্থানটা দুইটা সংখ্যা দ্বারা। এই যে দুইটা সংখ্যা বা একজোড়া সংখ্যার মাধ্যমে যখন একটা বিন্দুর অবস্থান আমরা প্রকাশ করছি, এই একজোড়া সংখ্যাটাকে বলা হচ্ছে ওই বিন্দুর বা ওই স্থানাঙ্ক, হ্যাঁ, কার্তেশীয় স্থানাঙ্ক। তো এইটা তোমরা একমাত্রিক, যেটা আর কি তোমরা সংখ্যা পাতন করেছিলা, এরকম সংখ্যা রেখা যেটা দাগিয়েছিল 1 2 3, ধরো 3 নম্বর সংখ্যাটা এখানে আছে, প্রত্যেকটা সংখ্যা একটা নির্দিষ্ট দূরত্বে অবস্থান করে, এটা সংখ্যা রেখায়, যেহেতু তোমরা একমাত্রিক তখন চিন্তা করছিলে সংখ্যা রেখায় সংখ্যাগুলো একটা নির্দিষ্ট দূর থাকবে, সেই সংখ্যাটাকে পাচ্ছিলা। ঠিক একই ধারণা এখানে, জাস্ট আমরা দুইটা রেখা দ্বারা আমরা বর্ণনা করছি। দেখো এই যে দুইটা রেখা, এবার আমরা এটাকে একটু এইভাবে এঁকে নিই। তাহলে একটা বিন্দুর আমরা অবস্থান আমরা নির্ণয় করছি, ধরে নাও এই বিন্দুটা, তো এই বিন্দুটা আমরা এই যে দুইটা রেখার সাপেক্ষে নির্ণয় করছি, এই রেখা থেকে একটা নির্দিষ্ট দূরত্বে আছে এবং এই রেখা থেকে একটা নির্দিষ্ট দূরত্বে আছে। এই দুই রেখা পরস্পরছেদী রেখার দুইটা নাম আছে, একটা হলো এই রেখাটাকে বলা হচ্ছে ওয়াই অক্ষ, এবং এই যে ভূমির সমান্তরালে যে রেখাটা আছে সেই রেখাটাকে আমরা বলবো এক্স অক্ষ। এটাকে আমরা লিখে প্রকাশ করব এরকম, এক্স প্রাইম ও এক্স এবং ওয়াই ও ওয়াই প্রাইম। তাহলে এই বিন্দুটাতে আমরা যখন পৌঁছবো তখন কি করব, এই আমাদের মূল বিন্দু, এই যে দুইটা রেখার ছেদবিন্দু, যেটা দুইটা অক্ষের ছেদবিন্দু, এইটাকে আমরা বলবো প্রসঙ্গ বিন্দু বা মূল বিন্দু বা হচ্ছে অরিজিন। তাহলে এই মূল বিন্দুতে আমাদের কোথাও এক্স অক্ষ বরাবরও যাচ্ছি না, ওয়াই অক্ষ বরাবরও যাচ্ছি না। তাহলে এইখানে এই বিন্দুটাকে প্রকাশ করব কি 0 0, অর্থাৎ সকল অন্য বস্তুর বা বিন্দুর অবস্থান আমরা নির্ণয় করব এখান থেকেই, মূল বিন্দুর সাপেক্ষে। তাহলে তার অবস্থান এখান থেকেই শুরু হবে, এই জন্য এটা 0 0। তো আমরা এক্স অক্ষ বরাবর যে দূরত্ব গেলাম ওয়াই অক্ষ থেকে ওই বিন্দুতে পৌঁছার জন্য, আগে আমি এক্স অক্ষ বরাবর গিয়েছি এতটুকু দূরত্ব, তাই এইটাকে আমরা প্রকাশ করব এক্স দ্বারা। তারপরে কি করছি আমরা, এক্স অক্ষ থেকে ওয়াই অক্ষ বরাবর, দেখো ওয়াই অক্ষটা লম্ব রেখা, এই ওয়াই অক্ষ বরাবর আমরা উঠছি ওই বিন্দুতে, ধরে নিলাম ওয়াই অক্ষ বরাবর যে দূরত্ব যাচ্ছি সেইটা হচ্ছে আমাদের ওয়াই। তাহলে আমরা প্রথমে গেলাম এক্স অক্ষ বরাবর এক্স দূরত্বে, আমরা দিব এক্স, তারপরে উঠলাম ওয়াই অক্ষ বরাবর, এক্স অক্ষ থেকে ওয়াই অক্ষ বরাবর গেলাম আমরা হচ্ছে ওয়াই। তাহলে এটার মান হতে পারে, যেমন এটা যদি 5 একক হয় এবং এটা যদি 6 একক হয়, তাহলে এটাকে আমরা প্রকাশ করব সংখ্যার মাধ্যমে কি 5 6। তাহলে এই যে একটা বিন্দুকে যখন আমরা দুইটা সংখ্যা দিয়ে প্রকাশ করছি, একজোড়া সংখ্যা দিয়ে, এই সংখ্যাটাই এই সংখ্যার মাধ্যমে প্রকাশ, এই সংখ্যা জোড়াকেই বলা হচ্ছে স্থানাঙ্ক, ওই বিন্দুর স্থানাঙ্ক। তাহলে প্রত্যেকটা বিন্দুর সমতলে অবস্থিত, আমরা অন্য কোনো তলে এখানে অবতারণা করছি না, এটা আমরা দ্বিমাত্রিক তল, বা আমরা এই সিস্টেমটা রেক্টাঙ্গুলার, একটা আয়তক্ষেত্রের দুইটা মাত্রা থাকে, দৈর্ঘ্য বরাবর প্রস্থ বরাবর। তো এইটা আমরা দ্বিমাত্রিক ক্ষেত্রে অর্থাৎ 2 ডাইমেনশনাল কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমতে আমরা আলোচনা করছি স্থানাঙ্ক ব্যবস্থায়। দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় একটা বিন্দুকে প্রকাশ করব আমরা দুইটা
সংখ্যা দিয়ে বা একজোড়া সংখ্যা দিয়ে। তো এই প্রথমটাকে বলা হচ্ছে কি এক্স স্থানাঙ্ক, মানে এক্স অক্ষ বরাবর কতটুকু গেছি ওয়াই অক্ষ থেকে, এবং তারপরে কি হয়েছে এক্স অক্ষ থেকে ওয়াই অক্ষ বরাবর ওই বিন্দুতে পৌঁছতে আমার কতটুকু যেতে হয়েছে, সেটা হচ্ছে ওয়াই স্থানাঙ্ক। তো আমরা এই এক্স স্থানাঙ্কটাকে বলবো ভুজ, আর ওয়াই স্থানাঙ্কটাকে আমরা বলবো কোটি। বোঝা গেছে? এখন দেখো এই যে দুইটা পরস্পরচ্ছেদী রেখা আমাদের চারটা ভাগে বিভক্ত করছে এই সমতলটাকে। তাহলে এই প্রত্যেকটা ভাগকে এক একটা কোয়াড্রেন্ট বলা হয়, কোয়াড্রেন্ট বা চতুর্ভাগ। তাহলে আমরা এই চতুর্ভাগগুলোকে গুনবো ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এটা হবে আমাদের প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ, বা ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট। এখন এই কোয়াড্রেন্টে একটা বিন্দুর অবস্থান আমরা ব্যাখ্যা করব। তখন দেখো তোমরা সংখ্যা রেখায় কি করেছিলাম, মূল বিন্দু থেকে ডান দিকে এক্স এর মানগুলোকে আমরা, বা ডান দিকে সংখ্যাগুলো বসাইছিলাম ধনাত্মক সংখ্যা, আর বাম দিকে যে সংখ্যাগুলো বসাইছিলাম এরকম -1, -2, -3, -4, -5 ইত্যাদি, এগুলো ঋণাত্মক সংখ্যা। অনুরূপ ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে যে সংখ্যাগুলো বসাবো সেগুলো +1, +2, +3, +4, +5 ইত্যাদি, 5, 6 ইত্যাদি। আর দেখো ওই বিন্দুর সাপেক্ষে এটা আমাদের হয়ে যায় আর কি 6। তো যাই হোক, এই উপরের দিকে ওয়াই অক্ষটাকে আমরা ধনাত্মক ওয়াই অক্ষ বলতে পারি, এবং নিচের দিকে ওয়াই অক্ষের যে মাইনাস মানগুলো আমরা বসাবো -2, -3 ইত্যাদি। তাহলে এক্স অক্ষ বরাবর ডান দিকে পজিটিভ ইত্যাদি পজিটিভ মানগুলো বসাবো, এবং নিচের দিকে বাম দিকে নেগেটিভ। উপরের দিকে ওয়াই অক্ষের পজিটিভ মানগুলো থাকবে এবং নিচের দিকে ওয়াইয়ের নেগেটিভ মানগুলো থাকবে। তাহলে প্রথম কোঅর্ডিনেট এই জায়গাতে পৌঁছতে আমাদের কি করতে হচ্ছে, এই বিন্দুতে পৌঁছার জন্য আমাদের এক্স অক্ষ বরাবর ধনাত্মক দিকে যেতে হচ্ছে, তাই এক্স এর মান এখানে পজিটিভ, এবং তারপরে কি হচ্ছে উপরের দিকে ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে উঠতে হচ্ছে। তাহলে আমরা এক্স অক্ষ বরাবর পজিটিভ দিকে যাচ্ছি, পজিটিভ দিকে, এবং ওয়াই অক্ষ বরাবরও পজিটিভ দিকে। তাহলে প্রথম কোঅর্ডিনেটের প্রথম চতুর্ভাগের ভুজ এবং কোটির চিহ্নগুলো হলো দুটারই প্লাস প্লাস। এবার যদি আমি এই কোঅর্ডিনেটের কথা চিন্তা করি, তাহলে দেখো আমাদের এক্স অক্ষের 0 বিন্দু থেকে, অর্থাৎ মূল বিন্দু থেকে ও বিন্দু থেকে এক্স অক্ষের বাম দিকে আসতে হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা কি করব, এক্স এর মানটা ঋণাত্মক বসাবো, মানে এক্স এর চিহ্নটা আমরা পাবো ঋণাত্মক, এবং ওয়াই অক্ষ বরাবর আমরা ধনাত্মক দিকে অগ্রসর হব। তাহলে আমরা দ্বিতীয় কোঅর্ডিনেটে যে কোনো একটা বিন্দুর জন্য আমরা চিহ্ন পাবো, ভুজের চিহ্ন মাইনাস এবং কোটির চিহ্ন প্লাস। অনুরূপভাবে এই কোঅর্ডিনেটে আমরা কিভাবে বুঝবো, এক্স অক্ষ বরাবর নেগেটিভ দিকে আসবো মাইনাস, তারপর ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে মানে মাইনাস। এখন চতুর্থ কোঅর্ডিনেটে এক্স অক্ষ বরাবর ধনাত্মক দিকে অগ্রসর হব, আর ঋণাত্মক দিকে ওয়াই অক্ষ বরাবর ঋণাত্মক দিকে অগ্রসর হব। এইভাবে আমরা একটা স্থানাঙ্ক ব্যবস্থায় বিন্দুগুলো বসাতে পারি। এখন কথা হচ্ছে কার্তেশিয়ান জ্যামিতি বা স্থানাঙ্ক জ্যামিতিটা কি। দেখো একটা বিন্দুকে আমরা প্রকাশ করলাম, এই বিন্দুটাকে প্রকাশ করলাম 5, 6, বা একটা বিন্দুকে প্রকাশ করলাম XY। তাহলে স্থানাঙ্ক জ্যামিতি, আর এতদিন যে জ্যামিতিটা আমরা পড়েছি, জ্যামিতিগুলো বিন্দু, রেখা, ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, এই সংক্রান্ত যেই সম্পাদ্য উপপাদ্যগুলো পড়েছি সেইগুলো আসলে ইউক্লিডীয় জ্যামিতি বা ইউক্লিডিয়ান জিওমেট্রি। আর এখন যেই এই একটা বিন্দুকে যখন আমরা একজোড়া সংখ্যার মাধ্যমে প্রকাশ করছি, স্থানাঙ্ক যেটাকে বলছি, বা একটা বিন্দুকে যখন বীজগাণিতিক রূপ দিচ্ছি, একটা বিন্দুর বীজগাণিতিক রূপ, যেমন এ একটা বিন্দু, তার বীজগাণিতিক রূপ হচ্ছে AXY, বা এ একটা বিন্দু, তার বীজগাণিতিক রূপ আমরা এভাবে দিতে পারছি। আবার একটা সরল রেখাকে আমরা জ্যামিতিতে একটা সরল রেখা বা রেখাংশকে আমরা এভাবে দাগাতে পারছি। কিন্তু আমরা বীজগণিতে এটাকে এভাবে প্রকাশ করতে পারি, বা এরকম y = সাপোজ 3x + 2, এভাবে কিন্তু আমরা একটা রেখাকে রিপ্রেজেন্ট করতে পারবো। তাহলে আসলে এই জ্যামিতিটা ইউক্লিডীয় জ্যামিতির একটা বীজগাণিতিক রূপ, বীজগাণিতিক প্রকাশ। সেখানে সরলরেখা, বক্ররেখা, ত্রিভুজ, চতুর্ভুজ সম্পর্কে যেই আমরা সম্পাদ্য উপপাদ্যগুলো পড়েছি, সেইগুলোকে আমরা বীজগাণিতিকভাবে আমরা সেইগুলোকে যদি প্রকাশ করতে পারি, প্রকাশ করব, সেই পদ্ধতিটাই হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি। তাহলে এই স্থানাঙ্ক জ্যামিতিতে আমরা যখনই একজোড়া বিন্দুকে জানতে পারবো,
এই স্থানাঙ্কের মাধ্যমে, তখন সেই দুটা বিন্দু দিয়ে আমরা সরলরেখা, এই বিন্দুর সংযুক্তকারী দুটা সংযোগ করলে বিন্দু দুটাকে কেমন সরলরেখা পাওয়া যাবে সেই সরলরেখা সম্পর্কে জানতে পারবো। এই সরলরেখার ঢাল কীরকম, দেখো এখানে আমি একটা সরলরেখা রেখেছি, এই যে সরলরেখার এক্সের সাথে যেই সংখ্যাটা আছে সেটাকে বলা হচ্ছে ওই সরলরেখার ঢাল। ঢালটা মানে একটা সরলরেখা এই যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কতটা কোণে আছে সেই কোণের ট্যানজেন্টের মান, তোমরা ট্যান থিটা, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা এগুলো সম্পর্কে জানো। তো এই ট্যানজেন্টের মানটাই হচ্ছে ওই সরলরেখার ঢাল বা কতটুকু ঢালু। যদি আমরা ওয়াই অক্ষ বরাবর চিন্তা করি তাহলে দেখো এই সরলরেখাটা কি খাড়া, আর এটা হচ্ছে কি ঢালু। তাহলে এই যে কতটুকু ঢালু কতটুকু খাড়া, আমরা কিন্তু এই বিষয়টাকে আমরা এই কার্তেশীয় কোঅর্ডিনেট সিস্টেমে আমরা মানে এইভাবে আমরা বীজগণিতের মাধ্যমে সেটা বীজগাণিতিক মাধ্যমে প্রকাশ করতে পারবো। তো কার্তেশীয় কোঅর্ডিনেট সিস্টেম বা স্থানাঙ্ক জ্যামিতি, যেটা যে কোঅর্ডিনেট জিওমেট্রির আরেকটি নাম হচ্ছে অ্যানালাইটিক জিওমেট্রি বা বিশ্লেষণধর্মী জ্যামিতি আর কি, সেটাকে আমরা এভাবে বীজগণিতের মাধ্যমে প্রকাশ করতে পারি। তো এখন এই সিস্টেমটা কোথায় কোথায় ব্যবহার করা হয়, এটার ব্যাপক ব্যবহার আছে। বিশেষ করে পদার্থবিজ্ঞানে, তোমরা পদার্থবিজ্ঞান যখন আমি পড়াইছিলাম পদার্থবিজ্ঞানে দেখো ভেক্টর রাশি পড়াইছিলাম, একটা বিন্দুর অবস্থান নির্ণয় করা, তো এই সংক্রান্ত বিষয় অনেক আছে পদার্থবিজ্ঞানে, মহাকাশবিদ্যায় এসব ব্যাপক ব্যবহার করা হয়, ইঞ্জিনিয়ারিংয়ে। তারপর হচ্ছে কম্পিউটার সায়েন্সেও এটার ব্যাপক ব্যবহার আছে। 2D 3D অ্যানিমেশন, যারা গ্রাফিক ডিজাইনার আছে, যারা অ্যানিমেশন ভিডিও বানান সুন্দর সুন্দর, যেমন হলিউডের একটা মুভি হয়েছিল না, ওই যে এই মুভিটা যে অ্যাভাটার মুভি, এটা পুরোটা কিন্তু অ্যানিমেশনে করা। তাহলে এই ভিডিওগুলো যখন তৈরি করা হয় কম্পিউটারে, যখন এই অ্যানিমেশনগুলো করা হয় তখন কিন্তু এই 3D 2D এই সফটওয়্যারগুলোতে এই কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থাটাকে ব্যাপকভাবে ব্যবহার করা হয়। এছাড়া আরও ব্যবহার আছে, কারিগরি শিক্ষায় ব্যবহার করা হয়, নৌবিদ্যায় ব্যবহার করা হয়, ভূকম্পন বিদ্যায়, এগুলো অনেকের অ্যাপ্লিকেশান আছে, আমরা এগুলো ধীরে ধীরে পড়ব। তো এই ক্লাসে আমরা এই সিস্টেমে আমরা দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করব, সে রেখার ঢাল কীরকম হবে সেটা নির্ণয় করব, এবং এই সংক্রান্ত আরও সে রেখা অনেকগুলো বিন্দু দিয়ে ত্রিভুজ গঠন করবে কি করবে না, চতুর্ভুজ গঠন করবে কি করবে না, সেই চতুর্ভুজ হলে সেটা আয়তক্ষেত্র হবে না সামান্তরিক হবে, এই সব বিষয়গুলো আমরা এই অধ্যায়ে আমরা সমাধান করতে শিখব। তো পরবর্তী ভিডিওতে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, এই সংক্রান্ত সমস্যাগুলো সমাধান করব। তো আজকের মতো এখানে শেষ করছি। শেষ করার আগে আরেকটি কথা বলে যাচ্ছি যে এই পেজে আমি অনেক দিন থেকেই অনলাইনে ভিডিও তোমাদের জন্য বানাতে পারিনি, কন্টেন্ট দিতে পারিনি, তো তার জন্য আমি অত্যন্ত দুঃখিত। কিন্তু এখন থেকে আমি তোমাদের জন্য নিয়মিত ভিডিও পাবলিশ করব, তোমাদের জন্য কন্টেন্ট রেডি করে দেব। কমেন্ট সেকশানে তোমরা অবশ্যই তোমাদের কোন ধরনের সমস্যাগুলো সলিউশন তোমরা চাও, যারা বিশেষ করে এসএসসি পরীক্ষার্থী আছো তারা তো সামনে তোমাদের এসএসসি পরীক্ষা প্রস্তুতি নিচ্ছ, সেই ধরনের যে ধরনের সমস্যাগুলো তোমরা পড়ছো সেই সমস্যাগুলো লিখে জানাবে, এই পেজে লাইক দিয়ে রাখবে, এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে আমি নিয়মিত এই কন্টেন্টগুলো দিলে পরে তোমরা সেখানে পেতে থাকবে। এবং আমার একটি গ্রুপ আছে, গ্রুপের লিঙ্কটাও দিয়ে দেবো, সেই গ্রুপে তোমরা জয়েন হয়ে তোমাদের সমস্যাগুলো ওখানে থ্রো করবে, আমি বাছাই করে সেগুলো দেখে আমি তোমাদেরকে সেটা কন্টেন্ট ক্রিয়েট করে বা সেই অনুযায়ী তোমাদেরকে কন্টেন্ট আমি রেডি করে দেওয়ার চেষ্টা করব। আমি নিয়মিতই এখন থেকে তোমাদের জন্য এই সব ভিডিওগুলো পাবলিশ করব। আর আরেকটি কথা হচ্ছে, সামনে যারা নতুন শিক্ষাক্রমে পড়তে যাচ্ছ, নবম শ্রেণী, তারপর হচ্ছে ষষ্ঠ সপ্তম তো অলরেডি শুরু হয়ে গেছে এবং শেষও হয়ে গেছে, তাদের বার্ষিক মূল্যায়ন চলছে, এবং যারা নবম শ্রেণীতে পড়বে এবং যারা অষ্টম শ্রেণীতে পড়বে তাদের জন্য যেই নতুন শিক্ষাক্রম অনুযায়ী যে কন্টেন্টগুলো দরকার, আশা করি আমি তোমাদের জন্য এই কন্টেন্টগুলো রেডি করে দিতে থাকবো। তোমরা পেজে লাইক দিয়ে রাখবে, তাহলেই নিয়মিত পেতে থাকবে। আর কি ধরনের তোমাদের সমস্যা আছে সেই সমস্যাগুলো অবশ্যই লিখে জানাবে, আমি তোমাদেরকে অবশ্যই সলিউশন দেওয়ার চেষ্টা করব। সর্বোপরি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমি তোমাদের কমেন্টগুলো পড়ে অত্যন্ত আনন্দিত হই, আমাকে খুবই ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে, আমি সেই প্রত্যাশা রাখছি তোমাদের কাছে। তো আজকে আর বেশি কথা বলছি না, পরবর্তী ভিডিওতে আমি এর ধারাবাহিকভাবে এই চ্যাপ্টারের এবং বাকি সমস্যাগুলো সমাধান করে দেব। তো সেই প্রত্যাশা ব্যক্ত রেখে সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।